নমস্কার বন্ধুরা, আজ আবার সেই একই বিষয় ক্যান্সার, আমার ক্যান্সারের যাত্রা বা আমার ক্যান্সারের লাইফটুকু যেটুকু ছিল, যেই সময়টা শুরুর দিকে, সেই বিষয় নিয়ে আমি আবার আলোচনা করতে আসলাম। আগের দুটো পার্টে আপনারা জানতে পেরেছেন যে আমি কিভাবে প্রথম অবস্থায় বুঝতে পারলাম যে হ্যাঁ, আমি ক্যান্সার দ্বারা বা ফাইব্রাস টিউমার ফাইব্রয়েড টিউমার দ্বারা আক্রান্ত। এরপরে বলি যে আমি যখন আমার যখন সব টেস্টগুলো হলো, তার মধ্যে একটি টেস্ট যেটা নাম হচ্ছে নিডল বায়োপসি বা ট্রুকাট বায়োপসি এটা বলা হয়। এই টেস্টটি একমাত্র ছিল খুব কষ্টকর যাত্রা। বাকি ম্যামোগ্রাম, সোনোগ্রাফি, ব্লাড টেস্ট এগুলো ছিল, এগুলো নর্মালি আমরা যেরকমভাবে ব্লাড টেস্ট করে থাকি সেরকমভাবেই হয়েছে। তাই আমাদের কিছুটা এক্সপিরিয়েন্স, যে কোনো বিষয় সম্পর্কে আমাদের যদি অভিজ্ঞতা আগে থেকে একটু আধটু থাকে, তাহলে সেই ভয়টা বা সেই কষ্টটা হয়তো অনেকটা কম থাকে, কারণ সেটা সম্পর্কে আমরা জানি যে কতটা আমাদের অসুবিধে। কিন্তু এই ট্রুকাট বায়োপসি বা নিডল বায়োপসি যে টেস্টটা, এটা দুটো হয়, দুটো করে থাকেন ডাক্তাররা। একটি এফএনএসি আর একটি ট্রুকাট বায়োপসি। এফএনএসির জিনিসটি হলো যে টিউমারটি আছে সেই টিউমারটি ভেতর থেকে ফ্লুইড বের করে, দুটোতেই ইনজেক্ট করা হয়। সে একটা হচ্ছে ও একটা বড় লম্বা নিডল, সেই নিডলটিকে পুরো একটা মনিটর করা হয় বিভিন্ন জিনিস বসিয়ে দিয়ে, যে ঠিক কোন জায়গায় টিউমারটা আছে সেই টিউমারটাকে টার্গেট করে একটা লম্বা নিডল ব্রেস্টের ভেতরে ঢোকানো হয়। সেই টিউমার পর্যন্ত মনিটরে তারা দেখে দেখেই সেটা ঢুকিয়ে তার ভেতর থেকে শুধুমাত্র একটা ফ্লুইডটা টেনে নিয়ে ছেড়ে দেন। এটা হচ্ছে এফএনএসি। এই ফ্লুইডটা টেস্ট হয়, এটাই এফএনএসি। আর ট্রুকাট বায়োপসি বা নিডল বায়োপসি যেটাকে বলে, সেটা হলো একটু কষ্টকর। যেইটার নিডল হয় সেটাও লম্বা, কিন্তু তার মুখটা হয় এরকম 3-4টে খামচি নখের মতো। ও ভিতরে সোজা ঢুকে গেল, ওপর থেকে কিছু পোর্শন আছে, সেটাকে টানলে সেই ইয়েটা খুলে যায়, এরকম করে খুলে যাচ্ছে, এবং তারপরটা প্রেশার দিলে এরকম করে খামচে নিচ্ছে। ওই টিউমারের ভেতর থেকে খামচে নিয়ে তাকে বের করে টিস্যু কিছু কেটে নিয়ে চলে আসা হচ্ছে, আবার আরেকটা পাশে টিস্যু কিছুটা কেটে, এরকমভাবে 3 থেকে 4 বার ওখান থেকে টিস্যু কেটে নিয়ে আসা হয়। একবারে এটা করা হয় না, দুবার করে রেস্ট দেওয়া হয়, আবার দুবার করা হয়, এরকমভাবে করা হয়। যদি 3 বার প্রয়োজন হয় 3 বার, যদি 2 বার প্রয়োজন হয়, সেটা ডাক্তাররা বুঝবেন কতটা প্রয়োজন, সেই অনুযায়ী তারা করেন। এটা খুব পেইনফুল। এই ট্রুকাট বায়োপসির প্রসেসটা হচ্ছে সব জায়গায় হয় না, কারণ হচ্ছে এই ট্রুকাট বায়োপসির জন্য প্রপার ফ্যাসিলিটি লাগে। এই ট্রুকাট বায়োপসি অনেক জায়গাতেই এভাবে করে যে আপনি কোনো একটা নার্সিংহোমে বা হসপিটালে ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে আমাদেরকে ইনফর্ম করুন, আমরা তখন ওখানে গিয়ে আপনার ওখান থেকে ওটা নিয়ে আসব। কারণ তার জন্য আগে আপনাকে মোটামুটি ইঞ্জেকশন দিয়ে, অ্যানেস্থেসিয়া দিয়ে নিয়ে আপনাকে শুইয়ে রাখা হবে, যাতে পুরো অবশ হয়, কারণ এই এতটা প্রসেস আপনার জ্ঞানত অবস্থায় আপনি নিতে পারবেন না। আর কিংবা 2-4টে জায়গা আছে যেখানে ডাইরেক্ট হয়, কারণ সেখানে নিজেদেরই বেড ফেসিলিটি রাখা আছে, যে ওখানেই আপনি গেলেন, ডাইরেক্ট আপনার ওখান থেকে টিস্যু কেটে আপনি ওখানে কিছুক্ষণ বসলেন, আপনাকে ইঞ্জেকশন দিয়ে রেখে দেওয়া হলো, আপনার নির্দিষ্ট টাইম পরে আবার আপনাকে কেবিনের ভেতর ঢুকিয়ে নিয়ে ওটা করা হয়। আমি যেখানে করেছিলাম সেখানটাতে প্রথমে আমি গেছিলাম, যেখানে যে কলকাতায় মোটামুটি নাম করা ডায়াগনস্টিক ল্যাবে, কিন্তু তারা বলেছিল আমাদের এখানে এই ফেসিলিটি নেই,
আমাকে ডাক্তার যেখানে যেতে বলেছিল সেখানে আমি গেছিলাম, কিন্তু ঘটনাচক্রে আমার কপাল খারাপ হয়তো। সেখানে যাওয়ার পরে আমি জানতে পারি আমার যিনি আমার ওই টেস্টটা করবেন আর কি, তারই মানে 2-3 দিন আগে বোধহয় তার ওয়াইফ এক্সপায়ার করে গেছেন, তাই তিনি ছুটিতে আছেন। আমার সেখানে হয় না। তারপর আবার একটা মানে আমি তখন বলতো যে কলকাতার রেনাউন্ড একটা ডায়াগনস্টিক ল্যাবে যাই, কিন্তু সেখানে ওনারা বলেন যে আমাদের এখানে কোনো মানে অ্যাডমিট করে বা করার ফেসিলিটিটা নেই, এবং সেই কারণবশত আমরা তখন বুঝতে পারি না। তখন ডাক্তারের সাথে যোগাযোগ করি, ডাক্তার বলেন নো প্রবলেম, আপনারা অন্য আরেকটা জায়গায় বলে। সেটা কিছুটা নতুন ছিল আসলে, ডাক্তার ফার্স্টলি ওটা প্রেফার করছিলেন না, বললো যখন এরকম সমস্যা আছেন তাহলে ওখানেই করুন। তখন আমরা ওখানে যাই, ওখানে গিয়ে ওখানে ফেসিলিটিটা আছে তাই আমরা ওখানে করি। বেশ প্রচুর সময়ের ব্যাপার। আমরা মোটামুটি সকালবেলা 8টার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম। আমার সব কিছু সেরে বেরোতে বেরোতে বিকেল 4টে হয়ে বেজে গেছিলো। ওখান থেকে আমি অন্যান্য টেস্টগুলো করিনি, শুধু এই ট্রুকাট বায়োপসিটাই করেছিলাম। বাদ বাকি টেস্টগুলো আমি ভালো রায়ান ত্রিবেদী থেকে করেছিলাম, এবং ইকো এক্সরে থেকে করেছিলাম। আর এবার এই ট্রুকাট বায়োপসিটা আমি করেছিলাম কোয়াড্রা থেকে। আমি কোনো ইনস্টিটিউশনের নাম নিচ্ছি যে তাদের প্রমোট করার জন্য নয়, আমি করেছি এই জন্য, নামগুলো এই জন্যই নিলাম যাতে আপনারা যারা জানেন না তারা হয়তো গিয়ে নিয়ে কোথায় করব সেটা না বুঝতে পেরে, আমি ঘুরেছি বিভিন্ন জায়গায়, আমাকে এই জিনিসগুলোর সম্মুখীন হতে হয়েছে, তাই বুঝেছি যে সেই সময় আমাদের দিশাহারা লাগে, কোথায় করব, কি করব, সঠিক জায়গা জানি না। সঠিক জায়গা যদি একটা জানা থাকে তাহলে সেখানে গিয়ে অ্যাটলিস্ট খোঁজটুকু তো নেওয়া যায়। সেখানকার আমরা অনলাইনে তাদের ফোন নাম্বার সার্চ করে বা কোনোভাবে তার ফোন নাম্বার অন্য কারো কাছ থেকে জোগাড় করে ফোন করে তো জানতে পারবো, সেইটুকুরও দরকার, অ্যাটলিস্ট নামটা। সেজন্য আমি এই নামটা নিলাম, নইলে এটা হয়তো নিতাম না। এবার ওখানে আমার সব হওয়ার পরে ওনারা বলে দেন যে আপনি প্যারাসিটামল রাখবেন, কারণ জ্বর আসতে পারে। জ্বর আমার আসেনি, কিন্তু আমার পেইন খুব ছিল। জ্বরটা আমার আসেনি, মানে একটু শরীরটা খারাপ লাগছিল, কিন্তু জ্বর চলে আসেনি, তাই আমি খাইনি। পেইনটুকু আমি সহ্য করে নিয়েছি, আমি কোনো প্যারাসিটামল নেইনি। তারপরে আমরা টেস্টগুলো, আমার সব টেস্টের রিপোর্ট পেতে আমার একটা টাইম লাগবে, সেজন্য আমি ফিরে আসি। তাই আবার 15-20 দিন পর আমরা যাব, তারপর কি ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে ডাক্তার যা বলবে সেই অনুযায়ী স্টেপ নেব। সেজন্য আমরা চলে আসি। তারপর আবার আমরা যাই, গিয়ে সেখানে টেস্ট রিপোর্টস নিয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করি। ঘটনাচক্রে আমার দিদি রিপোর্টটা দেখে মানে সবার আগে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমার দিদি এইসব জিনিস একটু কম সহ্য করতে পারে, খুব মানে বাজেভাবে বিমর্ষ হয়ে পড়ে, মানে ভীষণ বাজে সিচুয়েশন হয়ে যায় ওর। কিন্তু ওরই সামনে বোধহয় এই পরিস্থিতিগুলো আসে। ওই ফার্স্ট দেখতে পায় যে মানে রিপোর্টটা যখন ওর সামনে আসে, গোটাটা ও যা বলে যে আমার কাছে গোটাটা না কেমন যেন ঝাপসা ছিল, শুধু ম্যালিগনেন্ট ওয়ার্ডটা আমার চোখের সামনে জল জল হয়ে ভাসছিল। বলে আমি দেখেই ওটা বন্ধ করে দিই, আমি আর কিচ্ছু বলতে পারিনি। বলে আমি যেই ভয়টা পাচ্ছিলাম আমার সামনে সেইটাই চলে এসেছিল, তাই আমি দিশেহারা ছিলাম সেই সময় যে আমি কী করব। আসলে আমার ছোটোবেলায় 2.5 বছর বয়সে মা মারা যায়, আমার দিদি তখন ক্লাস 4-এ পড়তো। তখন থেকে আমরা 2 বোন, সখী, দিদি, বোন, মা, সন্তান, ও আমার মা, আমি ওর মা, এভাবেই বড় হয়েছি। তাই আমাদের কাছে ফিলিংসটা একদম অন্যরকম। ওর কিছু হলে আমি যেমন একটু অন্য ধরনের, যে আমি একটু লড়াই করতে পছন্দ করি, ও লড়াই করে, কিন্তু ওর খুব কাছের মানুষদের জন্য প্রচণ্ড সেন্সিটিভ। আমি যেমন সেই সেন্সিটিভিটিটা সবারই থাকে, আমারও আছে, আমি সেটাকে কন্ট্রোল করতে পারি, ও কন্ট্রোল করতে পারে না, এটাই যে পার্থক্য। যাকে সেটা ওর লাইফেরও একটা ফেজ ছিল। এরপর আমরা সেই টেস্ট রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের কাছে যাই। ডাক্তার তারপর আমাদেরকে আমার যিনি অঙ্কোলজিক্যাল সার্জন ডক্টর গৌতম মুখোপাধ্যায়ের কাছে আমাকে পাঠান। তারপর উনি সব রিপোর্টস দেখেন, দেখে আমাকে ডেকে পাঠান। মানে উনি চেম্বারে, টাইম ছিল না ওনার, উনি চেম্বারে আমি যেতে পারিনি। আমি রুবি হসপিটালের
ওটির পাশের একটি ঘরে উনি ডেকে পাঠিয়েছিলেন যে ওখানেই কথা বলে নেবেন। ওখানটাতেই আমি কথা বলে নিয়েছিলাম। আমাকে জাস্ট উনি একটা কথা জিজ্ঞেস করেছিলেন যে আপনার তো যা পরিস্থিতি, এগুলো এই ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে আমরা দুটো ধরনের অপারেশন প্রেফার করি। একটা হচ্ছে শুধু টিউমারটা কেটে বাদ দেওয়া, আর আরেকটা টোটাল ব্রেস্ট অ্যাম্পিউট করা। আপনি কোনটা প্রেফার করবেন? আমাকে জাস্ট এটাই জিজ্ঞেস করেছিল। আমি বলেছিলাম তো আমি ব্রেস্ট অ্যাম্পিউট করা প্রেফার করব, এবং ডাক্তারবাবু আমি আরেকটা কথা বলি, আমি যতটুকু জানি তাতে একটা ব্রেস্ট থেকে আরেকটা ব্রেস্টে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এরকম কেস আমার জানা আছে। যদি আপনার মনে হয় কোনোভাবে আমার সাথে এই জিনিসটা পুনরায় ঘটতে পারে, তাহলে এই ওটিতেই আপনি আমার দুটো ব্রেস্টই বাদ দেবেন। কারণ আমার লাইফটা এমনই পরিস্থিতিতে আছে যে আমি সেকেন্ড টাইম কোনো রকমের অপারেশন, কোনো রকমের দীর্ঘ মেয়াদি প্রসেসের মধ্যে আমি যেতে পারবো না। আমার ছোট ছোট বাচ্চা, আমার হাজব্যান্ড হাইলি সিভিয়ার ডিপ্রেশনের মধ্যে আছেন, যার জন্য আমার পক্ষে কোনোভাবেই তাদের পেছনে দাঁড়ানো ছাড়া আমার কোনো উপায় নেই। এর মাঝখানে আমি ফেঁসে গেছি। আমার এই অপারেশনটা হলে আমি নিশ্চিন্ত হয়ে তাদের পাশে দাঁড়িয়ে থাকতে পারি। তাই আমার কাছে ওটাই মেইন টার্গেট ছিল যে যা করার করে দাও, ঝামেলা মিটাও, আমি ওই চিকিৎসা মিটিয়ে নিয়ে গিয়ে আমার হাজব্যান্ডের চিকিৎসার দিকে মন দিই, আমার বাচ্চাগুলোর যে মেন্টাল স্ট্রেস চলছে সেটার দিকে মন দিই, তাদের পাশে দাঁড়াই। কারণ তারা একা, তাদের বাবাও একটা পিতিকিচ্ছিরি অবস্থার মধ্যে ছিল, সেই অবস্থায় তাদের বাবাও তাদের পাশে থাকার মতো অবস্থায় ছিল না। তাই আমার বাচ্চা দুটো প্রচণ্ড অসহায় পরিস্থিতিতে ছিল। হয়তো তাদের পাশে তাদের পরিবারের প্রচুর লোক ছিল, কিন্তু বাবা মাই। যাক, আজকে অনেক কথা বললাম, আবারও একটাই কথা বলবো, সমস্ত বোনরা, সমস্ত দিদিরা, সব মা যারা তোমরা আছো, রেগুলার সেলফ চেক আপ করো। ব্রেস্টের সেলফ চেক আপ ইজ মাস্ট। এটাই আমাদের চিকিৎসাটাকে একটু এগিয়ে দিতে পারে। সুস্থ হয়তো করতে পারবে না, কিন্তু এগিয়ে দিতে পারবে। যেখানে আমার 2 মাস 4 মাস 1 বছর পরে ধরা পড়তো, সেখানে হয়তো সেলফ চেক আপ করার জন্য আগে আমি ট্রিটমেন্ট শুরু করতে পারবো, বা আগেই হয়তো আমি সুস্থ হয়ে যেতে পারবো। তাই সেলফ চেক আপ ইজ মাস্ট। সেলফ চেক আপ করো, সুস্থ থাকো। যখনই কিছু দেখবে, কারোর সাথে কথা না, যেমন করে হোক রাস্তা বের করে ডাক্তারের কাছ অবধি পৌঁছো, আর কিচ্ছু না। আজকের জন্য এতটুকুই। আবার পরে এটারই বিস্তারিত নিয়ে আসবো। নমস্কার।